সৌদি আরব আজ বিশ্বাসঘাতকতার শিকার। তবে এই আঘাত কোনো শত্রুর কাছ থেকে আসেনি ইরান বা ইসরায়েলের কাছ থেকেও। সৌদি আরব আজ সেই দেশের কাছে প্রতারিত হয়েছে যাকে তারা পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ভরসা করত। এটি অন্য কোনো দেশ নয়, বরং পাকিস্তান। Pakistan and Saudi Arabia signed a defense pact last year, meaning if one country is attacked, the other will defend it. Iran has unleashed retaliatory strikes on oil and gas facilities across Saudi Arabia. Pakistan's response in Iran war is very slow and restrained. Growing frustration in Saudi Arabia over Pakistan. Despite treaty commitments, Islamabad avoids direct military role in Iran. আপনারা জানেন, দীর্ঘ 50 বছর ধরে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে পানির মতো অর্থ ঢেলেছে। যখন পুরো বিশ্ব পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন সৌদি আরব তাদের বিনামূল্যে তেল দিয়ে বাঁচিয়ে রেখেছে। এমনকি পাকিস্তান যতবার দেউলিয়া হওয়ার পথে গেছে, ততবার সৌদি আরব তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার জমা রেখেছে। আর বিনিময়ে পাকিস্তানের কাছে তাদের প্রত্যাশা ছিল মাত্র একটি: যদি কখনো সৌদি আরব আক্রান্ত হয়, তবে পাকিস্তান তার সুশৃঙ্খল সেনাবাহিনী পাঠিয়ে সৌদি রাজত্ব রক্ষা করবে। Pakistan and Saudi Arabia Promising to stand shoulder to shoulder in any future war. There's a strategic military agreement, one that also encompasses Pakistan's nuclear arsenal. Saudi Arabia to stand by Pakistan, providing both economic support and oil. কিন্তু বাস্তব চিত্রটা দেখুন। গত 1 মার্চ থেকে প্রতিদিন ইরান সৌদি আরবের ওপর মিসাইল বর্ষণ করছে, অথচ পাকিস্তান হাত গুটিয়ে বসে আছে। আজ পাকিস্তানের জন্য সৌদি আরবকে আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন, কারণ সৌদি আরব চাইলে স্রেফ একটি চেক লিখে মুহূর্তের মধ্যে পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান চরম মুহূর্তে সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যা স্বয়ং সৌদি বাদশাহকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। এখন প্রশ্ন হলো, কেন 50 বছর ধরে সৌদি পাকিস্তান সম্পর্ক এত স্পেশাল ছিল? সৌদি আরবের মতো একটি অঢেল ধনী দেশ কেন তার নিরাপত্তার জন্য পাকিস্তানের মতো একটি দরিদ্র দেশের উপর নির্ভরশীল? আর সবশেষে পাকিস্তান যখন এতটাই অর্থকষ্টে আছে, তবে তারা কেন সৌদি আরবের মতো বড় অঙ্কের দাতা দেশকে রাগিয়ে দিচ্ছে? মূল ঘটনায় যাওয়া যাক। এর শুরু 1974 সালে। তখন সৌদি আরবের আয় ছিল মানুষের কল্পনারও বাইরে। তারা প্রতিদিন 9.5 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করত, যা আজকের বাজারে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন সমান। সৌদি আরব এই টাকা দিয়ে এত বিপুল পরিমাণে আমদানি শুরু করে যে জেদ্দা বন্দরের বাইরে 220টি জাহাজ লাইনে দাঁড়িয়ে থাকত, এবং সেই লাইন সমুদ্রের 30 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল অর্থের টানে বিশ্বের সব বড় বড় ব্যবসায়ীরা সৌদি আরবে পণ্য বিক্রির জন্য হুমড়ি খেয়ে পড়ে। অবস্থা এমন হয়েছিল যে এক আমেরিকান ব্যবসায়ী মরুভূমিতে থাকা মানুষের কাছে রেইনকোট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, যেখানে বছরে একদিনও বৃষ্টি হয় না। কথায় আছে, যখন আপনার কাছে প্রচুর টাকা থাকে, তখন আপনার শত্রুও বাড়ে। তাই সুরক্ষার জন্য সৌদি আরব বিপুল অস্ত্র কেনা শুরু করলো। তারা আমেরিকা থেকে এত অস্ত্র কিনল যা ইসরায়েল, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এই 3 দেশ মিলেও সৌদি সমান হতে পারেনি। আর এই নিরাপত্তার সবথেকে বড় অংশ বরাদ্দ ছিল মক্কা ও মদিনার জন্য। কিন্তু এত ঐশ্বর্য আর সমরাস্ত্র থাকা সত্ত্বেও রাজত্ব রক্ষার জন্য সৌদির কেন পাকিস্তানকে প্রয়োজন ছিল? এর প্রথম কারণ, 1979 সালের ফেব্রুয়ারিতে ইরানি বিপ্লবের পর আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় এসেই সৌদি আরবকে নিশানা করেন। তিনি দাবি করেন সৌদি শাসকরা ইসলামের প্রকৃত অনুসারী নয় এবং মক্কার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত নয়। তিনি সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান মক্কাকে মুক্ত করতে, কারণ তিনি বিশ্বাস করতেন সৌদি রাজ পরিবার আমেরিকার হাতের পুতুল। আর খমেনির সেই আহ্বানে খোদ সৌদির নাগরিকরাই সাড়া দিয়ে বসে। 1979 সালের 20 নভেম্বর যখন 1 লক্ষ মুসল্লি গ্র্যান্ড মসজিদে ফজরের নামাজের জন্য জড়ো হন, তখন একদল উগ্রপন্থী সব গেটে তালা লাগিয়ে দেয়, স্নাইপার মোতায়েন করে এবং হাজার হাজার মানুষকে জিম্মি করে। এটি ছিল ঐতিহাসিক মক্কা অবরোধ, যা সৌদি আরবের ভিত নাড়িয়ে দিয়েছিল। November 20th, 1979 at 5:30 in the morning. Within minutes, these men transformed the Grand Mosque into a fortress. This is the beginning of the siege of Mecca. Shake Saudi Arabia to its foundations, destabilize the Middle East, and push the global balance of power to the brink of collapse. খমেনি ইরানি রেডি হতে গিয়ে এই ঘটনার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করেন।
মনে রাখবেন, সৌদি বাদশার প্রধান উপাধি হলো 2 পবিত্র মসজিদের খাদেম। তাদের ক্ষমতার মূল ভিত্তি হলো ইসলামের পবিত্রতম স্থানগুলো রক্ষা করা। সেখানে একদল বিদ্রোহী যদি সেই পবিত্র স্থান কেড়ে নেয়, তবে তা রাজ পরিবারের জন্য ছিল চরম লজ্জার। সেই রক্তক্ষয়ী লড়াইয়ে 255 জন নিহত হয় এবং মসজিদটি মুক্ত করতে 2 সপ্তাহ সময় লাগে। সৌদি বাদশাহ যখন ভাবলেন সব কিছু শান্ত হয়েছে, ঠিক তার 3 সপ্তাহ পর 1979 সালের ডিসেম্বরে সোভিয়েত ট্যাঙ্ক আফগানিস্তানে ঢুকে পড়ে। মানচিত্রে সৌদি আরবকে দেখুন। সৌদি আরবের $1 ট্রিলিয়ন তেলের খনিগুলো তখন সোভিয়েত মিত্রদের দ্বারা ঘেরাও হয়ে গিয়েছিল। সেরা আমেরিকান অস্ত্র থাকা সত্ত্বেও সৌদি আরব তখন আতঙ্কিত ছিল, কারণ অস্ত্র থাকলেও তা চালানোর মতো দক্ষ জনবল তাদের ছিল না। ঠিক এই শূন্যস্থানেই পাকিস্তানের প্রবেশ। 1979 সালে সৌদি আরব বুঝতে পারে যে তাদের কাছে অফুরন্ত টাকা থাকলেও সামরিক সক্ষমতা সীমিত। অন্যদিকে পাকিস্তানের ছিল যুদ্ধজয়ী বিশাল সেনাবাহিনী, তুখোর গোয়েন্দা সংস্থা ISI এবং তাদের অর্থেরও খুব প্রয়োজন ছিল। এভাবেই পাকিস্তান এক সোনার খনি খুঁজে পায়। ইরানকে সামলাতে পাকিস্তান এবং সৌদি আরব গোপনে প্রজেক্ট 706 শুরু করে। 1972 সালে জুলফিকার আলী ভুট্টো এক গোপন বৈঠকে পারমাণবিক অস্ত্র তৈরির শপথ নেন। এই প্রজেক্টে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সব অর্থ যোগান দেয়, একটি অলিখিত গ্যারান্টির বিনিময়ে। যদি ইরান কখনো রিয়াদকে আক্রমণ করে, তবে পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদি আরবকে রক্ষা করবে। পাকিস্তান মূলত সৌদি আরবের কাছে পারমাণবিক প্রতিরক্ষাকে একটি সার্ভিস হিসেবে বিক্রি করেছিল। এমনকি মক্কার গ্র্যান্ড মসজিদ যখন জঙ্গিদের দখলে ছিল, তখন পাকিস্তানি কমান্ডোরাই সেই মসজিদ মুক্ত করে। 80-র দশকে পাকিস্তান স্থায়ীভাবে 20,000 সৈন্য সৌদি আরবে মোতায়েন করেছিল। 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে তখনও পাকিস্তান 13,000 সৈন্য পাঠিয়েছিল সৌদি রক্ষায়। এভাবেই গড়ে ওঠে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী মৈত্রী। এই বন্ধুত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে 2025 সালের 17 সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্স এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী রিয়াদে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে স্পষ্ট বলা হয়, এক দেশের ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তবে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে। একইভাবে ইরান আক্রমণ করলে পাকিস্তান তার সেনাবাহিনী পাঠাতে বাধ্য। এমনকি 18 সেপ্টেম্বর 2025-এ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লাইভ টিভিতে নিশ্চিত করেন যে পাকিস্তানের পারমাণবিক শক্তি রিয়াদ পর্যন্ত বিস্তৃত। এমনকি 18 সেপ্টেম্বর 2025-এ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লাইভ টিভিতে নিশ্চিত করেন যে পাকিস্তানের পারমাণবিক শক্তি রিয়াদ পর্যন্ত বিস্তৃত। কিন্তু এর ঠিক 5 মাস 11 দিন পর 20 ফেব্রুয়ারি 2026-এ আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তখন ইরান বিধ্বংসী হয়ে ওঠে। 1 মার্চ থেকে ইরান সৌদি আরবের উপর হামলা শুরু করে। প্রতিদিন সৌদি আরবে মিসাইল বৃষ্টি হচ্ছে। এখন চুক্তি অনুযায়ী পাকিস্তানের কি করার কথা ছিল? তাদের উচিত ছিল সেনাবাহিনী পাঠানো, কিন্তু পাকিস্তান কিছুই করেনি। পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল স্রেফ একটি দায়সারা ফোন কল। তাদের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শুধু বলেন, ভাই আমাদের কিন্তু সৌদি আরবের সাথে চুক্তি আছে, পুরো বিশ্ব এটা জানে। ব্যাস এটুকুই। কোনো যুদ্ধবিমান ওড়েনি, কোনো মিসাইল ছোড়া হয়নি। আরও চমকপ্রদ তথ্য হলো, কিছু রিপোর্ট অনুযায়ী পাকিস্তান উল্টো ইরানের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। যখন আমেরিকার অন্য কোনো মিত্র দেশ ইরান আক্রমণের জন্য তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, তখন পাকিস্তান চুপিসারে আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় এবং ইরানের নিউক্লিয়ার সাইটের তথ্য সরবরাহ করে। সবথেকে বড় আইরনি হলো, একদিকে পাকিস্তান সৌদি আরবকে রক্ষার জন্য $1 বিলিয়ন নিচ্ছে, অন্যদিকে সেই পাকিস্তান ইরানের কাছে পারমাণবিক প্রযুক্তির ব্লুপ্রিন্ট বিক্রি করছে। অর্থাৎ শত্রুর হাতে অস্ত্র তুলে দিচ্ছে, আবার রক্ষকের ভূমিকায় থাকার জন্য টাকাও নিচ্ছে। এই একই প্রযুক্তি তারা লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছেও বিক্রি করেছিল। পাকিস্তান একই সাথে ইরান এবং সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন তারা আফগানিস্তানেও হামলা চালাচ্ছে। কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের হামলায় 400 মানুষ প্রাণ হারিয়েছে। Another major conflict in the Middle East. Over 40 civilians have been killed in Afghanistan as they remain at war with Pakistan. Pakistan strikes Afghan hospital in Kabul, which kills 400 people. এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন সৌদি আরবকে বাঁচাতে এলো না? এর পেছনে আমাদের একটি থিওরি আছে। প্রথমত, পাকিস্তান এখন সব দিক থেকে শত্রু বিস্তৃত। পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান এবং ভেতরে বেলুচ বিদ্রোহ, সব মিলিয়ে পাকিস্তান কোণঠাসা। এই অবস্থায় দূরে সেনা পাঠানো তাদের জন্য বিপজ্জনক। দ্বিতীয়ত, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত অস্থির। পাকিস্তানে 4 কোটি শিয়া নাগরিক রয়েছে, যা ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।
শিয়াদের কাছে খামেনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা। তাকে হত্যার পর পাকিস্তান যখন শোকে স্তব্ধ, তখন পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, তবে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখানে প্রশ্ন জাগে, পাকিস্তান যখন এত দিকের খেলা খেলছে, তবে কেউ কেন পাকিস্তানকেই আক্রমণ করছে না? ইরাককে আক্রমণ করা হয়েছিল সেই অস্ত্রের খোঁজে যা তাদের ছিলই না। লিবিয়া পরমাণু কর্মসূচি ছেড়ে দেওয়ার পরও গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। কিন্তু পাকিস্তান সব কিছু বিক্রি করার পরও নিষেধাজ্ঞার বদলে IMF থেকে লোন পায় কেন? কারণ পাকিস্তান ভূরাজনীতির ইতিহাসে সবথেকে শক্তিশালী এক ইন্স্যুরেন্স পলিসি তৈরি করেছে, আর তা হলো পারমাণবিক বোমা। 2025 সাল পর্যন্ত পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড আছে। বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো ভয় পায় যদি পাকিস্তান ভেঙে পড়ে, তবে এই ভয়ঙ্কর অস্ত্রগুলো তালেবান বা আল কায়েদার হাতে চলে যাবে। যদি কোনো বিদ্রোহী দল এই অস্ত্র অন্য দেশের কাছে বিক্রি করা শুরু করে, তবে বিশ্বের নিরাপত্তা ভেঙে পড়বে। তাই প্রতিবার যখন পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে যায়, IMF তাকে চেক লিখে দেয়। প্রতিবার যখন পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়, আমেরিকা কড়া ভাষায় নিন্দা জানিয়েও আবার ত্রাণ পাঠায়। প্রতিবার যখন পাকিস্তান দুই দিকে খেলে, বিশ্ব তা না দেখার ভান করে। কারণ একটি ভেঙে পড়া পাকিস্তান মানে হলো এমন এক অস্ত্র ভাণ্ডার যার কোনো নিয়ন্ত্রণকারী নেই। এভাবে পাকিস্তান বিশ্বাসঘাতকতাকে একটি বিজনেস মডেলে পরিণত করেছে। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনসাইটফুল কেস স্টাডির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।